স্যার 9 এর ক্লাস করতে গেছিলাম আমি লাইয়া ছেলেরা আসে না অবশ্যই আসে আগে টাইমেই আসে না সেটা তো সকাল 7:30 আচ্ছা কাজে করতে যাই আমরা গত ক্লাসে মূলদ এবং অমূলদ নিয়ে আলোচনা করছি আজকে আমরা কিছু সংখ্যা অমূলদ প্রমাণ করার চেষ্টা করব যেমন প্রশ্ন আছে প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা এটা প্রথম মডেল টেস্টে আসার সম্ভাবনা 95% এই প্রশ্নটা প্রমাণ করো যে √2 একটি অমূলদ সংখ্যা মনে করি √2 একটি মূলদ সংখ্যা মনে করি √2 একটি মূলদ সংখ্যা প্রমাণ করতে হবে কি অমূলদ সংখ্যা তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যে মনে করি √2 হচ্ছে একটি মূলদ সংখ্যা এখন কিছু বাস্তবতায় আসি 8 সমান 8 রাইট জি স্যার 8 সমান 8.2 ঠিক আছে এটা জীবনে হয় না হয় কি হয় 10 সমান সমান 10.5 হবে হবে না 10 সমান 20/2 হয়েছে সমান 30/3 সমান হয়েছে আচ্ছা এক্ষেত্রে ভগ্নাংশ সমান কেন ভগ্নাংশ সমান এটা কাটাকাটি করা যায় কাটাকাটি করলে আবার এটা চলে আসে রাইট এটা কাটাকাটি করা যায় কাটাকাটি করলে আবার এটা চলে আসে এই জন্য এগুলো সব সমান কিন্তু এটা কাটাকাটি করার কোনো সুযোগ নাই অতএব এটা সমান না এটা কাটাকাটি করার কোনো সুযোগ নাই অতএব এটাও সমান না আসলে এটা হচ্ছে এটার সাথে ওইটার কি সম্পর্ক কোনো সম্পর্ক নাই আপাতত সুতরাং √2 সমান সমান p/q √2 সমান এটা কি আমরা গত ক্লাসে মূলদের সংখ্যায় পড়ছি যে সংখ্যাকে p/q আকারে লেখা যায় p/q আকারে লেখা যায় সেটা হচ্ছে মূলদ সংখ্যা এখন যেহেতু এটা বলছি মূলদ সংখ্যা তাহলে এটা p/q আকারে লেখা যাবে এইজন্য √2 সমান p/q যেখানে p ও q পরস্পর সহ যেখানে p ও q পরস্পর সহমৌলিক এবং q greater than 1 q এর মান 1 এর থেকে বড় হবে ঠিক আছে তাহলে p এবং q হচ্ছে পরস্পর সহমৌলিক আর q অবশ্যই 1 থেকে বড় হবে বুঝতে পারছেন কারো কোথাও বুঝতে সমস্যা আছে উভয় পক্ষকে বর্গ করে এটাকে বর্গ করলে স্কয়ার রুটে কাটা যাবে থাকবে শুধু 2 এটাকে বর্গ করলে হবে p²/q²। এখন সবাই তো একবারে স্বীকার করলে যে এই পর্যন্ত কোনো সমস্যা নাই এখন আমি বললেই তো বলবো যে সমস্যা সমমৌলিক কি সমমৌলিক কি একটু আগে এক বাক্যে সবাই বলছি বুঝছি
একজনও তো প্রশ্ন করে নাই স্যার এই সহমৌলিক কি? এখানে বলা হয়েছে পি ও কিউ পরস্পর সহমৌলিক। এখন এই সহমৌলিক যদি না বোঝো তাহলে পি আর কিউ এর যে সম্পর্ক বললাম যে এটা পরস্পর হচ্ছে সহমৌলিক, তো তোমরা সহমৌলিক তো জানো না, তাহলে কেমনে বুঝবা কও দেখি? এই যে এক বাক্যে স্বীকার করলাম যে বুঝছি, তো এই যে আমি তো পাক গেছি, দেখছো না বুঝে বলা হচ্ছে। আসো, সহমৌলিক কি? 10/27, 10 হচ্ছে 2 into 5, 27 হচ্ছে 3 into 3 into 6, right? 10/15, 2 into 5, 3 into স্যার হলো কি? স্যার এর যে গুণনীয়ক গুণ সেটা সবগুলাই মৌলিক সংখ্যা। আচ্ছা স্যার মানে না বুঝো না। আচ্ছা আমি বলি, যদি ভগ্নাংশের হর এবং লব, ভগ্নাংশের হর এবং লবের উৎপাদকের ভিতরে কোনো মিল না থাকে, হর এবং লব এর উৎপাদকের ভিতরে যদি কোনো মিল না থাকে, এটা হচ্ছে সহমৌলিক। তাহলে এটা অবশ্যই সহমৌলিক না। কথা কি ক্লিয়ার? কি বলছে? ভগ্নাংশের হর এবং লবের ভিতরে যদি উৎপাদকে কোনো মিল না থাকে, উৎপাদকে মিল থাকতে পারবে না। উৎপাদকে যদি কোনো মিল না থাকে তাহলে সেটা হচ্ছে, আচ্ছা যা বলতেছিলাম, তাহলে হর এবং লবের কোনো উৎপাদকের মধ্যে মিল থাকবে না। মিল থাকলে কাটাকাটি যেত নাকি? এখন কাটাকাটি যাবে? তার মানে সহমৌলিক সংখ্যা জীবনেও কাটাকাটি যায় না। তো আমরা যে দুইটা উৎপাদক দেখাইলাম, দুইটা উদাহরণ দেখাইলাম, যেমন 10 সমান সমান 20/2, বিষয়টা ছিল যে 2 into 1 আর 10 into 2, এই 2 এর সাথে 2 কাটলে কি থাকে? 10 থাকে, তার মানে 10 আর 10 সমান, ঠিক আছে? তাহলে উৎপাদকের ভিতরে মিল ছিল, এই যে এখানে 2 ছিল, এখানে 2 ছিল, এই জন্য এটা এইভাবে লিখলেও সমান, এটা এইভাবে লিখলেও সমান। বাট এটা কোনোদিনই সমান হবে না, কারণ এখানে উৎপাদকে কাটাকাটি যায় না। কথাটা বারবার করে বলার অবশ্যই কারণ আছে, পরবর্তীতে যেন আর সমস্যা না হয়। আচ্ছা, এখানে কয়টা কিউ আছে? একটা কিউ এই পাশে আনলে কোথায় যাবে? উপরে 2 এর সাথে, 2 এর সাথে এই পাশে নিচে আছে, ওই পাশে গেলে উপরে। তো এখানে 2 মানে নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে কিউটা উপরে 2 এর সাথে যাবে, তাহলে 2 কিউ, আর নিচে 1 লিখতে হয়। তাহলে এখন কত রইল? উপরে p স্কয়ার বাই কিউ। এটা কি তোমাদের পূর্ণ সংখ্যা মনে হয় না ভগ্নাংশ মনে হয়? এটা অবশ্যই একটা পূর্ণ সংখ্যা। আর এটা কি? ভগ্নাংশ। এটা কি কাটাকাটি করা যাবে? না স্যার। কেন যাবে না? এটা সহমৌলিক। রাইট, যেহেতু এটা সহমৌলিক, আগেই বলছি, বারবার করে বলছি, এটাকে উৎপাদক করলে এটা মানে পি এবং কিউ না, এটা মানে একটা সংখ্যা, এটার মানে হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এমন সংখ্যা যে এখানে যে সংখ্যা আছে আর এখানে যে সংখ্যা আছে, এটাকে উৎপাদক করলে জীবনও মিলবে না, আর যেহেতু মিলবে না সেহেতু কাটাকাটিও যাবে না, আর কাটাকাটি না গেলে ভগ্নাংশ ভগ্নাংশই থেকে যাবে, রাইট? তাহলে আমরা একেবারে প্রথমে যে অঙ্ক শুরু করছিলাম 8 সমান সমান 8 সমান সমান 15/2, এটা কখনোই সমান হয় না, হয় না? যেমন আমরা উদাহরণ দিয়ে বলছিলাম 8 সমান সমান 8.5, এটা কোনোদিনই সমান হবে না, যেহেতু এটা ভগ্নাংশ, ভাগ করলে দশমিকে চলে আসবে, তো দশমিকে চলে আসলে এরকম হবে, কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে দশমিক, তো এই দুটো কোনোদিনই সমান না। এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ, অতএব পূর্ণ সংখ্যার ভগ্নাংশ কোনোদিনই সমান হয় না। এই কথাটা আমাদের লিখতে হবে। এখানে 2q একটি পূর্ণ সংখ্যা, 2
2q একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু p স্কয়ার বাই q একটি ভগ্নাংশ। যেখানে ওই কথাটা আবার লিখতে হবে, যেখানে p ও q পরস্পর সহমৌলিক ও q greater than 1। 1 লিখছো? স্যার লিখছো? আচ্ছা, যেটুকু আলোচনা করলাম নিসমা, তুমি আলোচনার মধ্যে কোথায় কি বোঝো নাই? কোনো সমস্যা? বনে তোমার কি সমস্যা বলো? না বুঝা কিন্তু কিছু বললো না। এর আগেও তোমাদেরকে বলছি না বুঝা বলবো না যে বুঝছি। এর মধ্যে কোথাও কোনো কথা কি বুঝতে সমস্যা আছে? এটা কেন পূর্ণ সংখ্যা হলো, এটা কেন ভগ্নাংশ হলো, বুঝতে পারছি তো? তানজিলা, জি স্যার কোথাও সমস্যা? না স্যার আচ্ছা, তাহলে আমরা বলতেছিলাম এটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এটা কি ভগ্নাংশ ভগ্নাংশ। তাহলে কি এটা সমান হয়, সুতরাং এত সমান এত, এটা কি সমান? না স্যার আসলে এটা সমান না, জি স্যার সুতরাং এত নট ইকুয়াল টু। এগুলা কিন্তু সব যুক্তির বিষয়। যেহেতু এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ, তাহলে এটা কোনোদিনই সমান না, এই জন্য আমরা এখানে লিখবো সুতরাং এত নট ইকুয়াল টু এত। তাহলে এতক্ষণ কিন্তু লিখছিলাম এত সমান এত, সমান লিখছি যে হ্যাঁ? স্যার ওই লাইনে তো স্যার এটা তো এখান থেকে আসছে সমান, সমান এটা তো এখান থেকে আসছে সমান। ঠিক আছে, মনে করি এটা একটা মূলদ সংখ্যা, তাহলে এটা সমান। এটা বর্গ করছি তাতেও সমান, সাইড চেঞ্জ করছি তাতেও সমান। এবার যুক্তি লিখলাম, 2q হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, p স্কয়ার বাই q একটি ভগ্নাংশ, সুতরাং এত আর এত সমান না না। এতক্ষণ তো সমান লিখছি, কিন্তু এখন দেখতেছি যুক্তিতে এটা সমান। আচ্ছা, এই দুইটা যদি সমান না হয় তাহলে এই দুইটা কি সমান? না স্যার তাহলে ওই দুইটাও সমান না। তাহলে √2 not equal to p by q। তাহলে এখন সিদ্ধান্তে আসলাম, যদি এটা সমান হইতো তাহলে এটা তাহলে অবশ্যই এটা মূলদ সংখ্যা হইতো। এটা যদি সমান হইতো তাহলে মূলদ সংখ্যা হইতো, কারণ আমরা জানি যে কোনো মূলদ সংখ্যা p by q আকারে লেখা যায়। তাহলে এটা যদি সমান হয়ে যেত তাহলে এটা মূলদ সংখ্যা হয়ে যেত। এখন আমরা বলছি এটা সমান, না তাহলে কি এটা মূলদ সংখ্যা? না স্যার সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, লিখে নাও। সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা। স্যার এখানে প্রমাণিত লেখা লাগবে। হ্যাঁ, সুতরাং √2 একটি অমূলদ সংখ্যা, প্রমাণিত। আচ্ছা, তাহলে এখানে আর কারো কোনো সমস্যা নাই। এখন পরীক্ষায় √2 আসবে এমন কোনো কথা নেই, √3ও আসতে পারে, √3ও আসতে পারে। √3 আসলে এখানে সব 3 হয়ে যাবে, আর কোনো ফ্যাক্টর নেই, এগুলো সব 3 হয়ে যাবে 3 হয়ে যাবে, আর কথা যা আছে তাই থাকবে, কথার কোনো পরিবর্তন হবে না হবে না হবে না। কথা বুঝে গেল? জি স্যার তাহলে √2 আসুক আর √3 আসুক, কথাগুলো সব এক, শুধু 2 এর জায়গায় আমরা 3 লিখব। আসতে পারে √7 একটি অমূলদ সংখ্যা, √7, তাহলে আমরা 2 এর জায়গায় শুধু 7 লিখব। আসতে পারে √11 একটি অমূলদ সংখ্যা, √13 একটি অমূলদ সংখ্যা, √17। কথা বুঝতে পারছো? জি স্যার
√5, √7, √13, √17, যাই আসুক, শুধু সংখ্যাটা চেঞ্জ হবে, কথাগুলো যা আছে তাই থেকে যাবে, কথার কোনো পরিবর্তন হবে না। আশা করি পরীক্ষা আসলে পারবো। তবে কথাগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে, কারণ আজকে বলছি কালকে পর্যন্ত মনে থাকবে, এক সপ্তাহ পর কিছু কিছু মনে থাকতে পারে, কিন্তু এক মাস পর খুঁজেও পাওয়া যাবে না, নাকি? কিন্তু আমরা যে ছোটবেলা পড়ছি, টিম টিম তারা মাঠে করে দিন, তাদের খারা দুঃখ সিংহে, কিন্তু এখনো মনে আছে। কেন কেন মনে আছে? একজনও জানো না। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ উড়ে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে আকাশে। কেন মনে আছে? এগুলো মুখস্থ করছিলাম, এগুলা মুখস্থ করছিলাম, পরীক্ষা আসবে, ম্যাডামদেরকে স্যারদেরকে পড়া দিতে হবে মুখস্থ, আবার পরীক্ষায় আসছে, আসলে তা না, বহুবার পরীক্ষা আসছে, তাই লিখতে হয়েছে। তো সেই যে মুখস্থ করছে আজও ভুলি নেই। তো তোমরা কথাগুলো যদি মুখস্থ করে নাও, দীর্ঘদিন মনে থাকবে। আর এমনি শুধু মেমোরিতে রাখতে চাইবে, বেশি দিন মনে থাকবে না, ভুলে যাবে। তখন মনে হবে কি জানি স্যার এখানে লিখছিল, কিছু একটা লিখছিল, কিন্তু কি জানি লিখছিল। আর এটা না লিখলে কিন্তু অঙ্ক হবে না। কারণ হচ্ছে p/q কেন কাটাকাটি যাবে না, তার ব্যাখ্যা ওইটা। p এবং q পরস্পর সহমৌলিক, এটা হচ্ছে p এবং q কেন কাটাকাটি যাবে না তার ব্যাখ্যা। অতএব ব্যাখ্যা ছাড়া কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরের প্রশ্নটা লিখো, পরের প্রশ্নটা লিখে নাও। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, ওই পাশে লেখো, এই অর্ধেকে খাতা লেখো কেন, ওই পাশে লেখো। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। লিখছো? যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণ করো। তাহলে প্রমাণ একেবারে সহজ। যেমন ধরো 5 হচ্ছে একটা বিজোড় সংখ্যা, এটাকে বর্গ করলে হয় 25, 25 ও বিজোড় সংখ্যা, নাকি? 7 একটা বিজোড় সংখ্যা, বর্গ করলে হয় 700টা, এটা একটা বিজোড় সংখ্যা, হয়ে গেল প্রমাণ, নাকি? তবে এভাবে লিখতে মনে না পড়তে হবে না। যাই হোক, মূল জিনিসটা বুঝছি, যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করলে সেটা বিজোড় হয়, ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। তবে প্রমাণটা করতে হবে একটু ভিন্ন স্টাইলে। মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা, মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা n, ছোট হাতের n। সুতরাং n সমান 2x - 1, n সমান 2x - 1, যেখানে x belongs to n, যেখানে x belongs to n। কথাগুলো সব মাথার উপর দিয়ে যায়, নাকি? মনে করি যে কোনো এটা না, ইচ্ছে করে বলাতে, মনে করি যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা ধরে নিলাম n একটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে ওই n সমান 2x - 1, যেখানে এই যে x লিখছি, x টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ
n দিয়ে বোঝায় স্বাভাবিক সংখ্যা। n দিয়ে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বোঝায়। এগুলো সব n। এখানে n লেখার কারণ হচ্ছে n দিয়ে কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা, ইংরেজিতে বলে ন্যাচারাল সংখ্যা। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। এর সাথে সাথে আরো দুইটা কথা শিখে নিই। জেড, জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, দেখো n এর কিন্তু সামনে ডট ডট দেই নাই, কারণ এখানে 1 থেকে শুরু হয়েছে। স্বাভাবিক সংখ্যা, শেষে অজস্র সংখ্যা, অসীম। জেড কিন্তু সামনেও ডট ডট দিছি, পিছনেও ডট ডট দিছি। এর অর্থ হচ্ছে মাইনাস থেকে প্লাস পর্যন্ত সবই হচ্ছে পূর্ণ সংখ্যা। জেড মানে কি? পূর্ণ সংখ্যা। জেড হচ্ছে পূর্ণ সংখ্যা। যদি কখনো কোনো প্রশ্নের মধ্যে যদি লেখা দেখো যে একটা প্রশ্ন করে এখানে লেখা আছে যেখানে জেড সমান, যেখানে পূর্ণ সংখ্যা সমান জেড, বা যেখানে সংখ্যাটি সমান জেড, তো জেড উল্লেখ থাকলেই তোমাকে বুঝতে হবে যে এটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। আর যদি শুধু n লেখা থাকে যেখানে সংখ্যাটি সমান n, তার মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এটা ধনাত্মক হবে। ঠিক আছে, এরপরে কিউ। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সংকেত। কিউ হচ্ছে মূলদ সংখ্যার সংকেত। কিউ প্রাইম অমূলদ সংখ্যার সংকেত। কিউ প্রাইম অমূলদ সংখ্যার সংকেত। এগুলো সবই হচ্ছে সংকেত। n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সংকেত, z হচ্ছে পূর্ণ সংখ্যার সংকেত, কিউ হচ্ছে মূলদ সংখ্যা, কিউ প্রাইম হচ্ছে অমূলদ সংখ্যা। আশা করি কথা বুঝতে পেরেছো। x belongs to n এর অর্থ হচ্ছে x এর মানগুলা n এর ভিতরে বিদ্যমান। x এর মানগুলা n এর ভিতরে বিদ্যমান। কথা বুঝতে পারছি তো? বিষয়টা এরকম, আমরা বাজার থেকে চাল কিনে আনি কিন্তু 1 কেজি আধা কেজি আনি না, কিন্তু আমরা যখন দুপুরে বা রাতে রান্না করি তখন কিন্তু 1 বস্তা রান্না করি না, না করি? তো বাজার থেকে যখন চাল আনি 1 বস্তা আনি, কিন্তু দুপুরে যখন রান্না করি সেখানে 2 পট বা 3 পট রান্না করি, তাই না? এই 3 পট চাল কোথা থেকে আসছে? ওই 1 বস্তা চাল থেকে আসছে। তো বিষয়টা হচ্ছে x এর মান কোথা থেকে আসছে? n এর ভেতর থেকে আসছে। x এর মানগুলো আসছে কোথা থেকে? n এর ভেতর থেকে আসছে। তো n এর মান কত? n এর মান হচ্ছে 1 2 3 4 5 6 ইত্যাদি। তাহলে n এর মান যদি 1 2 3 4 5 6 ইত্যাদি হয়, তাহলে x এর মান কত? x এর মান তো n থেকেই আসছে, তাহলে x এর মান 1 2 3 4 5 6 ইত্যাদি। ক্লিয়ার? আচ্ছা, আপাতত ধরে নিলাম x এর মান হচ্ছে 3। x এর মান 3। আচ্ছা, x এর মান যদি 3 ধরি তাহলে সংখ্যাটা কত দাঁড়ায়? 6। টোটাল সংখ্যাটা কত দাঁড়ায়? 5 দাঁড়ায়। সংখ্যাটা হচ্ছে 5। x এর মান যদি 4 ধরি তাহলে 7। তাহলে কত হবে? 7। x এর মান যদি 5 ধরি তার যত কিছু 9 হবে। তার মানে হচ্ছে এই সংখ্যাটা কি? বিজোড়। বিজোড় সংখ্যা। আমরা বলছিলাম যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা n, এবং এখানে লিখছি n সমান এত, তাহলে এটা যদি বিজোড় হয় তাহলে এটা কি? বিজোড়। যেহেতু মাঝখানে সমান চিহ্ন, তাহলে এটা বিজোড় হলে এটাও বিজোড়, আর এটা তো একই, যেহেতু সমান চিহ্ন দেওয়া। একটু আগে বলছি এটা 8 হলে এটাও 8, এটা 10 হলে এটাও 10, এরকমই তো বোঝায়। তাহলে এখন বুঝতে পারছো যে এটা একটা বিজোড় সংখ্যা। জি স্যার। তবে এগুলো ব্যাখ্যামূলক, অর্থাৎ যুক্তিমূলক, যুক্তিতে বুঝতে হবে, বাস্তবতায় দেখাইতে পারবো না। স্যার, কিন্তু এই যে যুক্তি দিলাম যে x এর মান যদি 2 হয় তাহলে এটা হচ্ছে 3, 2 দুগুণে 4, 4 থেকে 1 গেলে 3। x এর মান যদি 3 ধরি তাহলে 5, x এর মান 4 ধরলে 7। এভাবে তুমি যা খুশি তাই ধরো, এটার মান অবশ্যই বেজোড় সংখ্যা আসবে। তার মানে এটাও হচ্ছে বেজোড় সংখ্যা। 2x - 1 হইতে পারে। জি স্যার, এটা আমারও এই যে বেজোড় সংখ্যা, বেজোড় সংখ্যার সংকেত 2x - 1 এ যতক্ষণ ব্যাখ্যা করলাম এটা কি বেজোড় সংখ্যা না? তাহলে বেজোড় সংখ্যা বললেই তখন আমরা এইভাবে লিখব। ঠিক আছে? আচ্ছা, আমরা মূল প্রশ্নে যাই। মূল প্রশ্ন ছিল যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ, বর্গ, এটা তো বর্গ হয়নি এখনো। আচ্ছা, বর্গ করি, বা n স্কয়ার সমান
1 হোল স্কয়ার। হোল স্কয়ার। এখন সেই যে ক্লাস 6 এ 7 এ পড়ছি a মাইনাস b হোল স্কয়ার, গত বছরটা নাই বললাম। a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি তো ডাইরেক্ট উত্তর লিখে দিচ্ছি। জি স্যার। a মাইনাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি b স্কয়ার, তাহলে এটাই দাঁড়ায়। জি স্যার। বুঝা গেল? এখন এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে x আছে, এখানে x আছে, 4x কমন যায়, 4x কমন গেলে থাকে x মাইনাস 1 প্লাস 1। উঠাও এই পর্যন্ত উঠাও। বিজোড় স্বাভাবিক সংখ্যাটা 2x 1 হইলে জোড় স্বাভাবিক সংখ্যাটা কি হবে? পরে ক্লাস আছে। আচ্ছা এটা কত? x এর মান 2 হইলে, x এর মান 3 হইলে, x এর মান 4 হইলে, x এর মান 5 হইলে, 10 সবই তো জোড় না বেজোড় আছে। না স্যার। আচ্ছা তো না জি স্যার। এখানে x, x minus 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যাদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবেই। x, x minus 1 দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যাদের মধ্যে একটি জোড় সংখ্যা থাকবেই। রস্যই দিছি কেন? অবশ্যই হবে। অবশ্যই হবে, জোর দেওয়ার জন্য। ঠিক আছে? তাহলে এটা দুইটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আসলে কি রকম আমি বলে গেলে তো হবে না, বাসায় যাই করে স্যার তো কইলো আমি তো বুঝি না। একটা হচ্ছে x, একটা হচ্ছে x minus 1। ওই যে আগের মতো x এর মান 5 ধরো, x এর মান যদি 5 ধরো তো এটা কত? 5 minus 4। x এর মান যদি 6 হয়, 5 x এর মান যদি 7 হয়, 6 তাহলে দেখো এটা 5, এটা 4, এটা 6, এটা 5, এটা 7, এটা 6। ক্রমিক সংখ্যা না ক্রমিক সংখ্যা না? ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা মানেই হচ্ছে পাশাপাশি সংখ্যা। 5, 6, 7, 8, 10, 11, 25, 26, 51, 52 পাশাপাশি যে কোনো সংখ্যাই হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে এখানে যে 4 আর 5 ক্রমিক সংখ্যা, 5, 6 ক্রমিক সংখ্যা, 6, 7 ক্রমিক সংখ্যা। এখন দেখো একটা যদি জোড় হয় একটা অবশ্যই বেজোড়, একটা যদি বেজোড় হয় সাথেরটা অবশ্যই জোড়, অর্থাৎ একটা জোড় একটা বেজোড় হবেই। তুমি বাসায় যে যদি 1 থেকে 1 লক্ষ পর্যন্ত লেখো দেখবা যে একটা জোড় আর পরেরটা হচ্ছে বেজোড়। তাহলে এই দুইটার মধ্যে একটা হচ্ছে জোড় একটা হচ্ছে বিজোড়। আমি কিন্তু জানি না এটা জোড় না বেজোড়। এটা যদি বিজোড় হয় তাহলে এটা জোড়, আর এটা যদি জোড় হয় তাহলে এটা বেজোড়, কিন্তু দুইটার মধ্যে একটা জোড় একটা বেজোড় থাকবে। সুতরাং x into x minus 1 এখন কিন্তু গুণ করে দিছি, আগেটা কিন্তু কমা ছিল মানে আলাদা আলাদা ছিল, এখন গুণ করে দিছি x into x minus 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো?
সবাই না স্যার বুঝো নাই? এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি? ভাগ করা যায় কোন অবশিষ্ট থাকে। তাহলে আমি বলছি x x - 1 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটাকে 2 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো আসো আমরা আবার আগের মতো চলে যাই। x এর মান কত ধরবো বলো? 5। x এর মান যদি 5 হয় তাহলে এটা অবশ্যই 4। নিচে আছে 2, 2 এর সাথে 4 কাটা যায়, তাহলে কি নিঃশেষে বিভাজ্য হয়ে গেল? অন্য কিছু ধরি, যা খুশি তাই বলো। 7 ধরলাম, 7 ধরলে 6, নিচে আছে 2, এটা কাটাকাটি যায়, বিভাজ্য হয়ে গেল। অন্য কিছু কত ছোট সংখ্যা? 10 ধরি, এটা হচ্ছে 9, নিচে 2, এটার সাথে এটা কাটা যায়, রাইট? তার মানে হচ্ছে তুই যা খুশি তাই ধরো, একটা না একটা কাটা যাবে হয়, আগেরটা না হয় পরেরটা কাটা যাবে। তার মানে এই প্রত্যেকটাই 2 দ্বারা বিভাজ্য এই কথাটাই লিখছি, এত ইনটু এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 2 দ্বারা বিভাজ্য মানে দুইটা কাটাকাটি গেলেই তো বিভাজ্য হয়ে গেল। এখন এর সামনে যদি একটা 4 বসাই দেই, তাতে কি অবিভাজ্য হয়ে যাবে? অবিভাজ্য হবে? বুঝো নাই? 5 বসাইলে কাটাকাটি তো এখানে হয়েই গেছে। এখানে 4 বসাই, 5 বসাই, 7 বসাই, যা খুশি তাই বসাই, কি আসে যায়? এটার সাথে তো কাটাকাটি হয়েই গেছে। আমার কাটাকাটি তো এটার উপর নির্ভর করে না, এটা কাটাকাটি হয়ে রয়েছে। অতএব এখানে আমি যা খুশি বসাই তাতে কিছুই আসে যায় না। তাহলে আমি যদি এখানে একটা 4 বসাই, 4x x - 1, মানে x এর সঙ্গে 4 বসাইলাম, তাতে কি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হবে না হবে না? স্যার হবে সংখ্যাটিও ও লিখবা, সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য। একেবারে পার্ট পার্ট করে বুঝাই দিলাম যাতে কোনো ধরনের সমস্যা না হয়। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম 2 দ্বারা বিভাজ্য। এর 4 কেন বসাইলাম, 5 কেন বসাইলাম না, 6 কেন বসাইলাম না? আমাদের মূল অঙ্কে এখানে কি আছে? এই জন্য আমরা 4 বসাইছি, রাইট? এটা আসলে ইচ্ছে করে বসাইনি, এখানে আছে বিধায় এটা বসাইছি। বসায় এটার সাথে এটা সমান করছি, দেখো এইটুকু আর এইটুকু সমান। তাহলে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 8 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, কোন অবশিষ্ট থাকে না স্যার যদি 1 যোগ করি কত অবশিষ্ট থাকে? জানো না কেন? 8 আর 1 কত? 9। সে 9 রে 2 দিয়ে ভাগ করলে 4 দোকানে 8, কত অবশিষ্ট থাকে? তাহলে কত অবশিষ্ট থাকে? যেটা যোগ করে এটাই অবশিষ্ট। ধরো এখানে সংখ্যা, যেহেতু এটা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, এটা 2 দ্বারা বিভাজ্য না? জি স্যার তাহলে ধরো আমরা 16 ধরলাম, তো 16 এর সাথে যদি 1 যোগ করি কত ভাগশেষ 1 থাকবে। কথাটা বুঝছি তো? জি স্যার তাহলে এইটুকু 2 দ্বারা বিভাজ্য, এখানে যোগ আছে কত? তো এই সম্পূর্ণ সংখ্যাটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকে? 1 অবশিষ্ট থাকে। আর 1 যদি অবশিষ্ট থাকে সেটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? অবশ্যই 1 অবশিষ্ট থাকলে সেটা বিজোড় সংখ্যা, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য। তাহলে যদি এটা হয়, এত সংখ্যাটিকে সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে 1 এত সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে থাকবে।
অর্থাৎ যেহেতু এক অবশিষ্ট থাকে, যে কোনো সংখ্যা এক অবশিষ্ট থাকলে সেটা কি সংখ্যা? বিজোড় সংখ্যা। অবশ্যই বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকে। জানি না? তাহলে স্বাভাবিক সংখ্যা ছিল কি? n। এটা বর্গ করছি, এটা হলো বর্গের মান। তো বর্গের মান কি বের হলো? বিজোড়। তাহলে যে কোনো বিজোড় সংখ্যাকে বর্গ করলে, যেটা বিজোড় সংখ্যা, এটাকে বর্গ করছি, বর্গ করলে সেটা কি হয়? বিজোড় হয়। তাহলে যে প্রশ্নটা বলছিলাম ওইটা এখন লিখে নাও। অতএব নিচে লেখো। ওটা আগে লিখে নাও। ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। এক বুঝছো তো? এখানে বুঝুন। এক অবশিষ্ট থাকবে। অতএব কি লিখছে? অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, প্রমাণিত। অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার প্রশ্নটা কি লিখছে? যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা, এই কথাটাই তো ওখানে লিখবা। এখানে লিখছি প্রমাণ করো, তুমি লিখবা প্রমাণিত। এই কথাটাই হুবহু লিখবা। তাহলে বুঝতে পারি এবার? পার্ট টু পার্ট সব হচ্ছে তো এখানে? পার্ট টু পার্ট সব হচ্ছে? তোমার লেখা শেষ হয় না এখনো? আমার এই কাজটা শেষ হয়ে যাচ্ছে। দেখছিলাম নেটে, পাইছিলাম কি জানি না। হ্যাঁ। আচ্ছা আসো আবার নতুন প্রশ্ন লেখা। নতুন প্রশ্ন লেখা। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ করলে 1 বিয়োগ করলে যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গ হতে, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 2 দ্বারা বিভাজ্য।
অবলিক দাও। বিয়োগফল একটি জোড় সংখ্যা। অবলিক দিছ না? অবলিকের পর লেখো বিয়োগফল একটি জোড় সংখ্যা। আবার অবলিক দাও। বিয়োগফল 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। বিয়োগফল 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা অনেকগুলো প্রশ্ন লিখলাম একসাথে। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 2 দ্বারা বিভাজ্য। বিয়োগফল একটি জোড় সংখ্যা নিঃশেষে বিভাজ্য। আসলে বিয়োগফল 2 দ্বারা বিভাজ্য আর নিঃশেষে বিভাজ্য শব্দটা একই। বিভাজ্য মানেই হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তারপরেও লিখে দিলাম, মাঝে মাঝে প্রশ্ন যখন শব্দ চেঞ্জ করে মনে করো যে এটি জীবনও করে না। 2 দ্বারা বিভাজ্য তো করছি, কিন্তু 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই যে নিঃশেষ লাগাইছে, নিঃশেষের মধ্যে একটা কারণ আছে। এই কারণের সাথে আর আমরা অঙ্কের উত্তর দিয়ে আসবো না। কথা বুঝতে পারছি? আসলে দুটো একই কথা, ঠিক আছে? আর মাঝখানে আরেকটা প্রশ্ন লাগাইছি কি, সংখ্যাটি জোড় সংখ্যা। 2 দ্বারা যদি ভাগ করে, 2 দ্বারা ভাগ করলে যদি কোনো অবশিষ্ট না থাকে সেটা আলটিমেটলি জোড় সংখ্যা। 2 দ্বারা ভাগ করলে যদি কোনো অবশিষ্ট না থাকে সেটা কি সংখ্যা? জোড় সংখ্যা। এখন এটা পারবা প্রমাণ করতে? হ্যাঁ স্যার। না স্যার, এখানে -1 না দিলে হয়ে যাবে না? n সমান 2x - আচ্ছা, সবাই এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখো। এই জন্য আমি মুছে নেই, এটুকু দেখার জন্য। সুতরাং n স্কয়ার মাইনাস 1 4x ইনটু x মাইনাস 1 লেখো। এখান থেকে শুরু, এখান থেকে। আমার কষ্ট কম, তোমাদের কষ্ট বেশি। সাথে ফেসবুকে অ্যাড আছে, গ্রুপ অ্যাড আছে, ফেসবুক আইডি আছে, যাওয়ার আগে অ্যাড করে দিয়ে যাবে। গত ক্লাসে যেটা করাইছি ওটা ইউটিউবে আছে, ওটা কপি করে দিয়ে দিব, বাসায় বসে দেখবো। সুতরাং n স্কয়ার মাইনাস 1 আগে সবার এটুকু হয়ে গেলে আবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত লাগবে, এই যে এই পর্যন্ত। জি স্যার, স্যার বুঝি নাই। এই যে এত সংখ্যাটিও 2 দ্বারা বিভাজ্য, এই পর্যন্ত লাগবে। স্যার এখান থেকে এই পর্যন্ত? হ্যাঁ, এই যে এখানে থেকে শুরু। স্যার আপনি দেখতে বলতে পারতেন না, একসাথে বললে ঝামেলা আছে।
স্যার কোন প্রফেসরে লিখবো বললে তুমি যেটা আপনি ভাবছো এখানে দুইটা শেষ 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 আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন ছিল বর্গ থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 2 দ্বারা বিভাজ্য। এই যে বর্গ এই বর্গ থেকে 1 কি করছি? বিয়োগ করছি, বিয়োগ করে এটা পাইছি। আর এটা তো এটা, এটাই তো এটা, বলে এটা 2 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, আবার যদি বলি 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এইটাই লিখে দিবা এত সংখ্যাটিও 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। ঠিক আছে, আরেকটা বলছি কি জোড়, তাহলে এত সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ জোড় সংখ্যা, অর্থাৎ জোড় সংখ্যা এখানে অর্থাৎ জোড় সংখ্যা। এটার পরে যোগ করে নাও, অর্থাৎ জোড় সংখ্যা। এটা কখন লিখবা? যদি প্রশ্নে জোড় প্রমাণ করতে বলে তখন লিখবা। তাহলে তিনটা প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য, জোড় সংখ্যা, সবগুলো হয়ে গেল এখানে, রাইট? এখন আমরা কি লিখব? মূল প্রশ্নটা লিখব। অতএব যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 2 দ্বারা নিঃশেষে বিভাজ্য। প্রশ্নটা যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গ হতে 1 বিয়োগ করলে মাত্র তো শুরু। 3 নম্বর এখন শুরু করব। কেন এটা 3 নম্বর থাকবে? মানে এই সিস্টেমে বুঝছি তুমি 3 নম্বর যেটা বলছো, ওই রুট 3 রুট 2 ধরে এই নিয়মের ভিতরে এটা 2 নম্বর গেল। এখন 3 নম্বর বলবো। আচ্ছা কি বোঝো নাই তুমি? তো বুঝতে আবার সমস্যা কোথায়? না বুঝলে না দিয়েছিল যে এত জটিল বুঝতেছি না, আবার আরেকটা দিলে আরো বোঝা চেষ্টা যায়। একটা জিনিসই তো দুইবার বলবো, যেহেতু লেখা মুছি নাই, তৃতীয়টা কাছাকাছি হবে নাকি? দেখো, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 4 নম্বর দেবা।
স্যার জি স্যার আমি তো নাম্বার দিতেছি না। আমি বলে আচ্ছা লেখো যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে আট দ্বারা ভাগ করলে 8 দ্বারা 8 দ্বারা ভাগ করলে যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। এতক্ষণ 2 দিয়ে ভাগ করছি 1 অবশিষ্ট ছিল, এখন 8 দিয়ে ভাগ করব 1 অবশিষ্ট থাকবে। এখন কি করব? এখন তো সংখ্যা বাড়াইছি, আগে ছিল 2 এখন হচ্ছে 8 নাকি? মানে এর উপর পর্যন্ত মাস তুলতে হবে। এইটুকু শুধু এইটুকু তো। একটু কমন হয়ে গেছে হ্যাঁ, এই জন্য তো একবার আলোচনা করতেছি যাতে পার্ট টু পার্ট বারবার করা না লাগে, এক পার্ট থেকে যদি বুঝতে পারো যে আমার এইটুকু কমন। জোর কবে আসবে? জন্য একটুকে দেখা দিল স্যার সবই জোর ছিল। এটা তো স্যার এই যে জোর সংখ্যা আছে। মানে স্যার জোরের ভিতরে যাবে একটু। আমার একটা দেখছে। শেষ আর দেখছি না এটা দেখছি। বন্ধু শেষ। এবার এই পর্যন্ত এই পর্যন্ত এখান থেকে হ্যাঁ বাকি পরের থেকে এই পর্যন্ত লিখব। এখান থেকে শুরু করে মানে কয় লাইন? 1 2 3 লাইন, 2 দ্বারা বিভাজ্য। এগুলা কি পাটিগণিতের মতো লাগতেছে স্যার? হ্যাঁ এটা নাকি পাটিগণিত। আচ্ছা, যদি তোমার কাছে পাটিগণিতের মতো মনে হয় তাহলে পাটিগণিত চেনারা পাটিগণিত না, সাধারণ গণিত। মানে আমাদের এইটার মতো সাধারণ গণিতের মধ্যে সব গণিত সব সবই আছে না এর মধ্যে? এটার মধ্যে আছে বীজগণিত, আছে ত্রিকোণমিতি, আছে জ্যামিতি, আছে পরিমিতি, আছে পরিসংখ্যান। স্যার এগুলো সাধারণ পাটিগণিত নাই। স্যার তো এটা বীজগণিত না স্যার। আমরা ক্লাসে এটা ভুল করে আসছি সাধারণ গো। বীজগণিত, ত্রিকোণমিতি, তাহলে যে সায়েন্সের একটা পার্থক্য এই নতুন অনেক কঠিন জিনিস মিলে স্যার সাধারণ তো আছে, ভেক্টরের চ্যাপ্টার আছে, স্থানাঙ্ক আছে, তারপরে সম্ভাবনা আছে, যেগুলো এই বইয়ের মধ্যে নেই। আচ্ছা স্যার সাধারণ গণিতের ত্রিকোণমিতি আর উচ্চতর গণিতের ত্রিকোণমিতি আলাদা সেম, ম্যাক্সিমাম সেম, সামান্য একটু ডিফারেন্স। ক্লাস 3 আর 4 খুব একটা ডিফারেন্স না, তবে কিছু অতিরিক্ত আছে পড়ে।
হয়েছে উঠানো হয়েছে? জি স্যার। এই পর্যন্ত লিখছে সবাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা কি লিখছি আবার একটু আলোচনা করি, একটু আগেও করছি আবারও করি। এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটা কি 2 দ্বারা বিভাজ্য বলছি না? যেমন কি বলছিলাম, 5 into 4 নিচে 2, এটার সাথে এটা কাটা যায়, এই হলো বিভাজ্য। আচ্ছা এখন তুমি যদি সামনে একটা 5 লিখো নিচে একটা 5 লিখো, সংখ্যাটা কি খুব একটা পার্থক্য হবে? এই 5 এই 5 এর কাটা, ফলে সেই বিভাজ্য বিভাজ্যই থাকে, রাইট? যদি এখানটা 4 লিখি এখানটা 4 লিখি সেম কাহিনী, তাহলে এখানে আসলে অর্থের কোনো পরিবর্তন হয় না, সংখ্যার পরিবর্তন হয় কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য, এটার সামনে কত বসাইছি? 4 বসাইছি। আবার এই 2 এর সামনে কত বসাইছি? 4 বসাইছি। তাহলে এই যে লাইনটা, এই যে এখানে ছিল এটা 4 বসাইছি, এখানেও বসাবো। 2 into 4 সমান 8। এরপর লেখো, সুতরাং এত সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য। 4 into 2, আমি যেমন লিখছি আমি লিখব। এত সংখ্যাটি 2 into 4 সমান 8 দ্বারা বিভাজ্য। আচ্ছা তাহলে আমরা বলছি এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। এখন এর সাথে যদি 1 যোগ করি, 8 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থেকে যাবে। 8 এটাকে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে। তাহলে এত সংখ্যাটিকে 8 দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। না প্রশ্নই তো বলছিল 1 অবশিষ্ট থাকবে। অথবা এই যে বিজোড় সংখ্যাটা লেখা দরকার। আবার লিখে দিই, কারণ ভিডিওতে যারা দেখবে তারা আবার নাও বুঝতে পারে। 2 into 4 সমান 8 দ্বারা বিভাজ্য। Yes, ma, clear? আচ্ছা এরপরের প্রশ্নটা তোমরা বাসা থেকে লিখে আনবা। তাহলে আমরা নিজেরা করে আনবো। প্রশ্ন লিখে নাও, উত্তর নিজেরা লিখে আনবা। যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার বর্গকে বর্গ হতে, যে কোনো বিজোড় স্বাভাবিক সংখ্যার হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য।
ঠিক আছে স্যার না পারার কথা না স্যার তাহলে এটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন নাকি জি স্যার আজকে সর্বশেষ প্রশ্ন দেখো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার স্যার এটা তো প্রশ্ন না হ্যাঁ গুণফলের সাথে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে আমি তো ঠিক করেছি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা প্রশ্ন হচ্ছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা ক্লাস 6 এ করে আসছে চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা একাধিক স্বাভাবিক সংখ্যা হইলে যথাক্রমে লিখতে হয় মনে করি চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x x plus 1 x plus 2 x plus 3 এখন এই চারটা কি করতে হবে যোগ স্যার যোগ না গুণ 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 কি করতে হবে গুণ গুণের সাথে কি করতে হবে এক যোগ এক যোগ শর্ত মতে x into x plus 1 x plus 2 x plus 3 প্লাস প্লাস plus 1 দেখো একটু বুঝছো কিনা জি স্যার স্যার চারটি ক্রমিক সংখ্যা গুণ করতে হবে গুণফলের সাথে 1 এক যোগ করতে হবে ঠিক আছে জি স্যার এতগুলো গুণ কেমনে করব ছোটটার সাথে বড়টা লিখি বাকি দুইটা পাশাপাশি লিখি ছোটটার সাথে বড়টা x plus 3 সবচেয়ে বড় না আর x হচ্ছে সবচেয়ে ছোট তো ছোটটা আর বড়টা পাশাপাশি লিখছি আর পরের দুইটা পাশাপাশি লিখছি ঠিক আছে গুণ পারি তো সবাই এইটুকু গুণ করি এইটুকু একটা সংখ্যা ধরে গুণ করি আর এইটুকু একটা সংখ্যা ধরে গুণ করি x স্কয়ার প্লাস 3x সূত্র ব্যবহার করব x plus a into x plus b সূত্র পড়ছি আমরা x plus a into x plus b সূত্র ছিল x স্কয়ার প্লাস a plus b দুই আর এক যোগ করলে কত হয় 3 a plus b into x plus ab plus ab 2 কে 2 বুঝছেন বুঝছেন স্যার বুঝছি জান্নাত বুঝুন এইজন্য সূত্র করতে হবে সূত্র x plus a into x plus b এর সূত্র শিখেছিলাম আমরা x স্কয়ার প্লাস a plus b into x plus a b হচ্ছে সূত্র আচ্ছা জান্নাত বুঝেন ওর সাথে কথা বলি একটু এই যে এর মানে কি 1 আর b মানে কি 2 তাহলে a plus b মানে 1 plus 2 তাহলে কত হলো 3 আর পাশে কি আছে x এই যে 3x আর এটা কি এর মান কত
1 b এর মান কত গুণ করো 1 আর 2 গুণ করো বুঝছে বুঝছো সূত্রটা বাসায় যা মুখস্থ করবা এবার কি করব p into p plus 2 plus 1 কে বললাম আর কে বললাম না ও স্যার স্যার x স্কয়ার প্লাস 3x এর মান কি বলে রাইট x স্কয়ার প্লাস 3x এটাকে ধরছি p এটা p হলে এটাও তো p এই দুটো এক না জি স্যার p এটার সাথে কি আছে তাহলে p প্লাস 2 অবশ্যই পাশে নোট দিতে হবে x স্কয়ার প্লাস 3x সমান p ধরে p ধরে এটা নোট অবশ্যই লিখতে হবে x স্কয়ার প্লাস 3x সমান p ধরে এখন গুণ করে দেই p স্কয়ার প্লাস 2p প্লাস 1 দেখো তো এটা কোনো সূত্র যায় কিনা জি স্যার a square plus b b whole square p সমান কত x স্কয়ার প্লাস 3x x স্কয়ার প্লাস 3x সাথে আছে একটা 1 হোল স্কয়ার যা একটি পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা এরপরে কথাটা লিখে দেবা সুতরাং চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে প্রমাণিত স্যার এটা স্যার এত ভালো মধ্যে এটাই সবচেয়ে সহজ ছিল সুন্দর ছিল আমাদের পড়ার মতো কেমন কেমন ছিল এগুলো আমাদের আন্টি ক্লাসে ছিল ক্লাস 6 এর পড়া এইটার ফোন লাগে আজকে কয় তারিখ 19 টা অবশ্যই আমরা 30 তারিখের মধ্যে 3টা অধ্যায় শেষ করব হ্যাঁ স্যার একটু আমরা স্যার আলহামদুলিল্লাহ আমিন স্যার আমরা আপনার সাথে আছি জি স্যার সাথে তো আছেই কিন্তু আস্তে করে এই অধ্যায়ের উপরে আর দুইটা ক্লাস করব দুইটা ক্লাস করলে 19 20 21 তারিখ স্যার কবে থেকে আমার সাপ্তাহিক পরীক্ষা শুরু হবে স্যার জানুয়ারি সাপ্তাহিক পরীক্ষা ভালো লাগে জানুয়ারি থেকে জানুয়ারি কয়েকদিন 10 দিন 23 25 26 27 28 দুই দিন পাবো দুই দিনে দুটো ভালো না স্যার ইনশাআল্লাহ স্যার আপনার সাথে স্যার আমি কিন্তু আগে বললাম আমার সাথে আসছি আস্তে আস্তে বড় হইতেছে একটু তো বুদ্ধি বাড়াইতে হবে যেহেতু আমি এই অধ্যায়টাই শেষ করার জন্য আরো হাতে এই সপ্তাহ পুরোটাই রাখছি বলি নাই যে একদিনে এই অধ্যায়টা শেষ করে দেবো কিন্তু বাকি দুইটা অধ্যায় বলছে 2 দিনে শেষ করবো তার মানে তোমাদের শেষ করার পসিবিলিটি আছে বলেই বলছি যে শেষ করা সম্ভব নাকি জি স্যার স্যার যে তিনটা অধ্যায় আমরা এই ডিসেম্বর মধ্যে শেষ করব তিনটা অধ্যায় কি মাস মডেল টেস্টে থাকবে অবশ্যই থাকবে স্যার সিলেবাস জানি আমরা বাসায় কিউবের সূত্রগুলো আবার ভালো করে রেজাল্ট দিও কিউবের সূত্রগুলো মানে সবগুলো সূত্র যেগুলো পড়াইছি নতুন কোনো সূত্র নাই বর্গের সূত্র আর কিউবের সূত্র বর্গের সূত্র কোনগুলা a b হোল স্কয়ার কয়টা সূত্র দুইটা সূত্র a b হোল স্কয়ার কয়টা সূত্র দুইটা একটা হচ্ছে বর্গের সূত্র একটা মানের সূত্র a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার বর্গের সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা হচ্ছে মানের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের দুইটা সূত্র একটা বর্গের সূত্র একটা মানের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে তিনটা a plus b whole square minus 2ab a minus b whole square plus 2ab
a plus b whole square plus a minus b whole square by 2 a square minus b square সূত্র কি এই এক কথার মধ্যে আরেক কথা বলে মনে শেষ করো a square minus b square a plus b into a minus b 4ab সূত্র করছি 4ab a plus b whole square minus a minus b whole square ab সূত্র করছি a plus b by 2 whole square minus a minus b by 2 whole square এই ছিল আমাদের বর্গ সংক্রান্ত সূত্র এরপরে ঘনর সূত্র করছি a plus b whole cube a plus b whole cube a cube plus 3a square b plus 3ab square plus b cube এটা হচ্ছে ঘনর সূত্র সাথে সাথে a cube plus b cube plus 3ab into a plus b এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র তাহলে a plus b whole cube সমান a cube plus b cube plus 3ab into a plus a minus b whole cube এর সূত্র করছি a cube minus 3a square b plus 3ab square minus b cube আরেকটা হচ্ছে a cube minus b cube minus 3ab into a minus b তাহলে দুইটা সূত্র গেল দুইটা থেকে চারটা এরপর আমরা শিখছি a cube plus b cube a cube plus b cube সমান a plus b whole cube minus 3ab into a plus b এটা আরেকটা উৎপাদকের সূত্র করছি a plus b into a square minus ab plus b square এরপর হচ্ছে a cube minus b cube a cube minus b cube সমান হচ্ছে a plus b a minus b whole cube plus 3ab into a minus b আর উৎপাদকের সূত্র হচ্ছে a minus b into a square plus ab plus b square এই কয়টা সূত্র পারলে আমরা দুইটা অধ্যায় শেষ করে দিতে পারবো তো এখানে নতুন কিছু বলিনি বলছে আচ্ছা একটা সূত্র ফার্স্টে বাদ করে গেছে এটা হচ্ছে বহুপদীর সূত্র a plus b plus c whole square a plus b plus c whole square a square plus b square plus c plus 2ca ঠিক আছে এখন আমরা একটু ঘুরে বলবো 2 into ab plus bc plus c 2ab 2bc 2ca কোন জায়গায় 2 আছে 2 টাকে একবারে কমন বলে দিই 2 into ab plus bc plus c বুঝা গেল সো এইটুকু পারলে আমরা দুই ক্লাসে দুইটা অধ্যায় শেষ করতে পারবো বুঝতে পারছেন ইনশাআল্লাহ যাই হোক আজকের আমি ক্লাস শেষ করে আগে যেটুকু আলোচনা করলাম প্রত্যেকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বই কি এতটুকুই আছে না বই আর অনেক কিছু আছে তো সেগুলো বাদ দিয়ে আলোচনা করছি যেগুলো পরীক্ষায় আসে এসএসসি পরীক্ষায় আসে শুধু স্কুল পরীক্ষা না এসএসসি পরীক্ষায় আসে সেগুলোর উপরেই আলোচনা করলাম কথা বুঝতে পারছো আর ওই যে আমার ছাত্রী আজকে এসে হিসাব করে এখনো 2 বছর 1 মাস বাকি আছে ঠিক আছে 2 বছর 1 মাস না অলরেডি আমি কি বললাম তুমি এসে বলছিলে এখনো 2 বছর 1 মাস বাকি আমি শুনছি পয়সা গেছে বনি খাইছে তুমি নিজে মিলা গেছে বনি পয়সা গেছে আমি তো এবার তো ভয় লাগছে এই মাত্র না ক্লাস শুরুর আগে আচ্ছা যাই তিনজন যখন ছিল তো বিষয় হচ্ছে তেলাপোকা এই যে এই পিপিলিকা শীতের জন্য খাদ্য সঞ্চয় করে সেটা কিন্তু একটা একটা করে অল্প অল্প করে মাথায় বোঝাবায় নিয়ে আসে দেখছো কোনোদিন না স্যার আমি দেখছি স্যার শীতের খাবার দেখি নেই স্যার আমি যে মিষ্টি ডিসকভারি দেখলে বুঝো একটা ডোরেমন কার্টুনে দেখছি একটা দিয়ে দেখলেই হয় যেটা দিয়ে দেখো মূল জিনিসটা তো বুঝতে পারছো যে পাতা কেটে টুকরা টুকরা করে মুখে করে একটা একটা করে নিয়ে যায় পুরো পাতাটা একবারে কাটে না একবারে কিছু কাইটা নিয়ে বাসায় জমা রেখে আবার আসে আবার কাটে আবার নিয়ে জমা করে তো সেখান থেকে আমাদের শিখতে হবে মৌমাছি থেকে শিখতে হবে মৌমাছি থেকে কি শিখতে হবে মৌমাছি একটা ফুলে বসে একটু মধু টান দেয় টান দিয়ে ওটা তার সঙ্গের সাথে মিশায় নিয়ে আসে নিয়ে বাসায় জমা করে আবার যায় তাই না আর এতে করে একদিন বিশাল একটা মৌচাক সৃষ্টি হয় পিঁপড়ার বিশাল বড় একটা বাসা হয় তো আমরা এই যে এখন থেকে অল্প 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 করে শিখতেছি
এগুলা যদি আমাদের মাথায় থাকে তাহলে অল্প অল্প করতে করতে একদিন এগুলাই আমাদের বিশাল ঝুড়ি হয়ে যাবে। তখন দেখবো যে আসলে আমরা অনেক কিছু পারি, তাই না? মনে রাখতে হবে, এক কান্দা শুনলাম আরেক কান্দা বের করে দিলাম তাহলে কিন্তু হবে না। কখনোই মাথার ভিতরে খামখেয়ালি বা কি বলে এটাকে অবহেলা, এটা তো প্রথম দিন আলোচনা করছি। কোন অবস্থায় মাথার ভিতরে অবহেলা জিনিসটা আনা যাবে না। যাবে না। একটু অবহেলা করলেই সব শেষ। কি করা থাকবে আগামী ক্লাসের জন্য? আজকে যেটুকু করাইলাম শুধু এটুকুই, ঠিক আছে? হ্যাঁ